একটা স্টেজের পরে হাতটা সরিয়ে নিই। সেই রকম যখন আমরা দীক্ষা গ্রহণ করি তখন কতটা ফিল হয় ওটা আমার বডির রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে। ওটা ডিপেন্ড করে আমি কতটা আগ্রহ নিয়ে আমি দীক্ষা নিলাম। আগ্রহ মিন্স আমরা যাজন করি মানুষকে কি দীক্ষা নাও, মঙ্গল হবে, দীক্ষা নাও, স্বস্তি পাবে, দীক্ষা নাও, এই যে পরিস্থিতির উপরে তুমি উঠে যাবে। তো দীক্ষা, তারপর সারাউন্ডিংস, কিভাবে ওকে আমি বোঝাচ্ছি। এখন নিজের ফিলিং, অনুভূতিটাকে এখানে পুট আপ করছি। আমি দীক্ষা পেয়েছি সেকেন্ড জেনারেশনে, দ্যাট মিন্স বাবা মা দীক্ষিত ছিলেন। তারপর বাবা মার প্রথম সন্তান আমি। ঠিক আছে, যখন বাবা মা দীক্ষা গ্রহণ করেন তখন আমার এজ থাকে 5 বছর। তো বাবা মা দীক্ষা গ্রহণ করলেন, বাড়িতে ঠাকুর এলেন, ঠাকুরের বাবা মা প্রার্থনা শুরু করলেন, নাম ধ্যান শুরু করলেন, সৎসঙ্গও দিতে শুরু করলেন। এগুলো আমি ফলো করতে লাগলাম। আর বাবার যে ঋত্বিক ছিলেন উনি অল ইন্ডিয়া প্রাইভেট ইঞ্জিনিয়ার্সদের প্রেসিডেন্ট ছিলেন। इंजीनियर RCB श्रीवास्तव, रामचंद्र बहादुर श्रीवास्तव, गोल्ड मेडलिस्ट, BHU, सेंट्रल गवर्नमेंटर उनी टॉप मोस्ट इंजिनियर। और माइंस गुलोते उनी ये करतेन, ভিজিট করতেন, ইন্সপেক্টর থেকে নিয়ে অবজারভার অবধি ছিলেন। ভারতের স্বাধীনতার সময় উনি আফগানিস্তানে পোস্টেড ছিলেন। ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন উনি 52-তে। 56-এ ঠাকুর উনাকে পাঠালেন দেওঘর। যখন প্রণাম করতে শ্রীবাস্তবজি আসেন ওনাকে পাঠালেন কি সিংভূমে যান, আপনি সিংভূমে রুমটা গ্রুপ অফ মাইন্ডসে জয়েন করুন। শ্রীবাস্তবজি বললেন এইরকম এরকম আমার ওখান থেকে খবর এসছে, বলছে একদম জয়েন করুন। সিংভূমটা হচ্ছে একটা সমুদ্র টাইপের, ওখানেও মানে শ্রীবাস্তবজিকে ছেড়ে দেওয়া হলো। উনি এলেন 56-এ, 1956-এ। একটাও দীক্ষিত লোক নেই চাইবাসাতে। উনি কাজ শুরু করলেন ধীরে ধীরে। তো বাবা যখন গ্রহণ করেন দীক্ষা তো 1970-তে। বাবা ছিলেন ফিজিক্সের প্রফেসর, হেড অফ দি ডিপার্টমেন্ট, টাটা কলেজ চাইবাসা। গোল্ড মেডেলিস্ট সেকেন্ড, মানে গোল্ড মেডেলিস্ট হননি কিন্তু ইনি ছিলেন, কিন্তু লাইফে উনি সেকেন্ড হতেন না খুবও। সায়েন্স কলেজ পাটনার থেকে পাস আউট ছিলেন, জয়েন করলেন সার্ভিস। ইনি ঠাকুর দেবতা মানতেন না। তো বাবারই একটা স্টুডেন্ট, মানে দাদাও বলতো স্যারও বলতো, অজয় চক্রবর্তী নাম ছিল। ও দীক্ষা নিয়েছিলেন শ্রীবাস্তবজির কাছ থেকে। মানে হার্ডলি 17-18টা ফ্যামিলি তখন অব্দি দীক্ষিত ছিল চাইবাসাতে। তো কেষ্টদার বইটা বাবাকে দিলেন না, কিছু আর্টিকেল বেরিয়েছিল কেষ্টদার, ওইটা পড়তে দিলেন না বাবাকে। কেন কি ওই অজয় চক্রবর্তী কাকু যে ছিলেন তো উনি জানতেন তো ইনি ফিজিক্সের আর সায়েন্সের উনি একটা ভালো আর্টিকেল লিখেছিলেন। তো আর্টিকেলটা যখন আমার বাবা পড়েন তো বলছে আমি MSc ফিজিক্স এই জিনিসটা তো পড়িনি। তারপরে উনি বললেন কি আরে বাবা এর থেকে তো বড় আর গুরু পাওয়া যাবে না,
তো বাবা কোনো দেবী দেবতাকে মানতেনও না, কোনো গুরুকে মানতেনও না। উনি দীক্ষা গ্রহণ করলেন আর সস্তেনীয় সেই দিনেই দীক্ষা নেন 1970-তে। ঠাকুর তো ছিলেন না, বড় মা ছিলেন না। বাবা দেওঘর গেলেন, বড় মার দর্শন করলেন, তারপর তো বড়দাই আচার্য হয়ে গেলেন। তো বলার উদ্দেশ্য, এই আমার ফ্যামিলিতে প্রথম ঠাকুরের নাম প্রবেশ হয়েছিল। আর আমার বাবা ছিলেন, খুব নলেজ তো ছিলই, আর উনি মাছ মাংস ডিম ডেলি খেতেন, চেন স্মোকার ছিলেন। প্লাস যে ওনার একটা মানে ফ্রেন্ড ছিল, কলিগ ছিল মিস্টার চ্যাটার্জি, ওনার সাথে খুব ভালো, উনিও টপার ছিলেন, খুব ভালো টিউনিং ছিল। তারপর চ্যাটার্জি ইথিওপিয়া চলে গেল, ওখান থেকে বাবাকে বললেন কি তুমিও চলে এসো। তারপরে ইউএসএ যাওয়ার ছিল। তো বাবা বললেন কি না, আমার পরিবারে পড়ালেখা কেউ বেশি নেই, সবাইকে আমাকে কেয়ার করতে হবে। সবাইকে উনি পড়ালেন নিজের পয়সায়, কেউ প্রফেসর, কেউ টাটা কোম্পানি এমপ্লয়ি, কেউ টিচার, এইভাবে 11 জনকে উনি মানুষ করলেন। আর তার মধ্যে তো দীক্ষা তো ছিলই ওনার। ঠাকুরের আপ্রাণ উনি করতে লাগলেন। তো শ্রীবাস্তবজির বাড়িতে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বাড়িতে প্রত্যেক রবিবারে সৎসঙ্গ হতো 9টার থেকে। উনিও হোয়াইট ড্রেস সাইকেলে যেতেন, বেবি সিটে আমাকেও হোয়াইট ড্রেস পরিয়ে একদম পায়জামা পাঞ্জাবি পরে নিয়ে যেতেন। তখন থেকে আমি ঠাকুরের প্রসাদ খাই। আর ধীরে 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 মাইন্ডে আমার এই ঠাকুরের নিয়ে একটু জিজ্ঞাসাটা চালু হয়। 72-তে ফার্স্ট টাইম যখন আমি দেওঘর যাই, তখন দেওঘর গিয়ে ঠাকুর প্রণাম করি। বড়দা তো ছিলেন, বড়দাকে দেখলে মনে হতো কি কি দিব্য পুরুষ, দেব পুরুষ, মানে একদম ফর্সা, দুধে যেমন আলতা দেওয়া হয় কি টাইপের সেই টাইপের, কালো কালো চোখ, আইব্রো থেকে নিয়ে চুল থেকে নিয়ে। এটা বিশ্লেষণ তো জানতাম না, কিন্তু মারা ডিসকাস করতো যখন কাকিমারদের সঙ্গে, মানে পরিবেশের সামনে, মানে প্রতিবেশীদের সঙ্গে, তখন আমি শুনতাম। তো এইভাবে ঠাকুরকে জানলাম। তারপরে ধীরে ধীরে বড় হলাম। বড় হয়ে এই আকুতিটা ছিল। নাম তো পেয়ে গেছিলাম 7 বছরে, বাবা 7 বছরের নাম দিয়ে দিয়েছিলেন, কিন্তু দীক্ষা হয় 12 বছরে 1978-এ। এই যে ঠাকুরকে নিয়ে যে কালচার যে রইল, ওটা ব্লাডে চলে এলো। তারপরে জীবনে কি কি পেয়েছি সেটা তো লিস্ট অনেক লম্বা, কি কি পাইনি সেটা একটু ডিসকাসের ইয়েছে। সবই পেয়েছি ঠাকুরকে ধরে। এখন আমার জিজ্ঞাসা কি ছিল, নাম, ঠাকুরের নাম, জগতে পুরুষোত্তমের নাম। তো আমি নিজের স্টাডি করলাম কি পুরুষোত্তম আসার আগেই নাম কিন্তু আগেই চলে আসে পৃথিবীতে। যেমন সত্য যুগে ভক্ত প্রহ্লাদকে, মানে নারায়ণ বিষ্ণু বললেন নারদকে কি এত আমাকে ডাকছে, যাও তুমি ওকে দীক্ষা দিয়ে দাও, তাহলেই দর্শন করতে ও পারবে। তো ওম নমঃ ভগবতে বাসুদেবায় নামে ও দীক্ষিত হলো, নারদ দীক্ষা দিলেন। তো এই বাসুদেবায়, বাসুদেব, তো বাসুদেব কবে এলেন? দাপর যুগে এলেন। নামটা আগের থেকেই চলে এসছে। প্রহ্লাদ তো সেই বাসুদেবায়ের নামটা করছে। তারপরে বাল্মীকির সময় নারদ ওকে দীক্ষা দিলেন, আর এই নামটা জপ করতে বললেন, রাম নামটা। তো মরা মরা বলতো, কেন এত পাপ করেছিল, নামটাও ওর উচ্চারণ হতো না রত্নাকরের। তো নামটা তো আগেই চলে এসছে, জাপটা তো আগেই চলে এসছে। সেই রকম ঠাকুর আসার আগেই তো নাম চলে এসছিল। ওটা কিভাবে? আমার মা ছোট ছিল, 12 বছরের। তো জামশেদপুরেই আমার মামা বাড়ি।
তো স্বামীজিরা আসতেন। তো মায়ের জেঠতো ভাই, ওদের বিল্ডিং আছে, মানে মামা মামি আর ওর একটা বাচ্চা আমারেরই এজের ছিল ওই মামার। তো তার আগে মামা মাকে বললেন, রে স্বামীজিরা এসছে, তুই দীক্ষাটা নিয়ে নে। মা বললো ঠিক আছে দাদা। দীক্ষা নিলেন। দীক্ষা নিয়ে উনি 62 থেকে নামতাম যুক্ত। তো আমার বাবা আর মায়ের বিয়ে হয় 64-এ। বাবা দীক্ষা নিলেন 70-তে, মাও 71-এ দীক্ষা নিলেন। মাকে পরে বাবা দীক্ষা করেছিলেন। তো যখন শ্রীবাস্তবজি যখন দীক্ষা দেন মাকে, তো মা বলছেন কি, শ্রীবাস্তবজি চাচাজি, এই নামে তো আমি দীক্ষিত আছি, মানে রাধা স্বামী নামটা যে যখন মা পান, তো বলছে এই নামটা তো আমি তো দীক্ষিত আছি, 62-তে স্বামীজি আমাদের নাম দিয়েছিলেন। তো বলছে, শ্রীবাস্তবজি বললেন, জগতে তো এই নামেই এখন আছে মা, তো নামিটা একটু হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, এখন নামি আমাদের ঠাকুর হচ্ছে না। মা সেই নামে দীক্ষিত, আগের থেকে ছিলেনই। তারপরে বাবা তো এন্টি ছিলেন, যে কোনো দেবী দেবতা, যে কোনো গুরু, যে কোনো নামের প্রতি উনি ছিলেন। উনি স্টাডি করতেন, ফিজিক্স আর সায়েন্সের ছিল, সায়েন্সের জামানা, সায়েন্স বাদ দিয়ে তো কিছু প্রুফ হয় না, এই জিনিসটার ধারণা ছিল ওনার। এখন যে এই নামটা মা পাবার পরে, বাবা পাবার পরে, এখন কম্বাইন্ড নামটা কি হচ্ছে, একটা ভাইব্রেশন হচ্ছে। ভাইব্রেশন, কনস্ট্রাকটিভ ভাইব্রেশন হয়, ডিস্ট্রাকটিভ ভাইব্রেশন হয়। তো এটা ভাইব্রেশন হয়, ওয়েভলেংথ থাকে, আর এটা বহুত কুইকও ট্রেভেল করে, মিডিয়ামের উপরে ডিপেন্ড করে নামের ভাইব্রেশনটা। তো কনস্ট্রাকটিভ ভাইব্রেশন এই জন্য হলো কি, মাও নামির কাছে নাম পেলেন, বাবাও পেলেন, আর আমাদের তো দীক্ষার বয়স না, কিন্তু একটা বাড়িতে যে হলো, বিকেলে প্রার্থনা, সকালেরটা তো জানতাম না, বিকেলে প্রার্থনাতে সবাই বসতাম আর প্রণাম করতাম। তো শ্রীবাস্তবজির বাড়িতে খালি ঠাকুরেরই ফটোটা থাকতো, বড় মার বোল্ডার ফটো থাকতো না। তো সেরকম আমাদের বাড়িতে সেম ট্রেডিশন, ঠাকুরেরই থাকতো। তারপরে 78-এর পরে 3টেই ফটো মানে বাড়িতে মানে রেখে করে প্রার্থনা হতো। প্রার্থনাটা ফলো আপ করতাম কি, হ্যাঁ এইভাবে। তারপর প্রার্থনার পরে আহ্বান বাণীটা, আর্য স্থান, প্রীতিস্থান, এটা আমাদের বাবা মুখস্থ করে দিয়েছিলেন, এইটা বল, ওইটা বলতাম, ধ্বনি দে, ধ্বনি দিতাম। ঠাকুর প্রণামের পরে মা বাবাকে প্রণাম করতেন, আর আমি আগে বাবাকে প্রণাম করতাম, তারপর মাকে প্রণাম করতাম, তারপরে ছোট ভাই বোনরাও বসতো, ওরাও প্রণাম করতো। এইভাবে শিষ্টাচার অনুসারে ঠাকুরের আমাদের ট্রেডিশনালি সব জিনিস আগে বাড়তে লাগলো। ইভেন কি বাবা 74-5-6 3 বছর যখন পিএইচডি করতে যান রাঁচি ইউনিভার্সিটিতে, তখন অল ওভার ইন্ডিয়াতে সুপার কম্পিউটার যে ছিল, সেটা টিএফআরআই ছিল, টাটা রিসার্চ ফান্ডামেন্টাল ইনস্টিটিউট, বোম্বেতে। তো প্রত্যেক 2 মাসে বাবা চলে যেতেন, 1 মাসের জন্য বোম্বে চলে যেতেন। বোম্বেতে ওখানে থাকতেন না, রিসার্চ করতেন, সুপার কম্পিউটার ওখানে ছিল। আর বাবা রিসার্চের ওনার ছিল ক্রিস্টেলোগ্রাফিতে। জাপান থেকে একটা লেটেস্ট ক্রিস্টাল বেরিয়েছিল, ওতে এক্স রে ইফেক্টের ছিল, টপিকটা ছিল, তো ওখানেই সব করতেন। তো বাবা এই যে ওখানে একদিন রিসার্চ করতে করতে উনি অন্ধকার দেখে পেলেন। কি হলো কি না, আর ফার্দার স্টেপ আমি বাড়তে পারছি না। তো সি বিচে একটা শিব মন্দির ছিল, শিব মন্দিরের সাইডে সবাই বসতো, বাবা বসছে না, ঝরঝর ঝরঝর চোখের থেকে খালি জল পড়ছে, ঠাকুরেরই উনি নাম নিচ্ছেন। কি এখন যে আমি স্টপ হয়ে গেলাম, এরপরে যদি রিসার্চ আগে যদি না যাই, তা আমার তো 2 বছর তো গেলই, 1 বছর বাকি আছে, 2 বছর তো গেলই, আর আমি বোধহয় লাইফে পিএইচডি কমপ্লিট করতে পারবো না।
ডক্টরেট হতে পারবো না, তাই মানে উনি হলেন। তারপরে ওখান থেকে আসার পর নেক্সট ডে যখন টিএফআরআই যখন যান, লাইব্রেরি ঢুকলেন, লাইব্রেরিতে হাজার হাজার বই আছে, ওর মধ্যে নতুন লেটেস্ট বুকসের যে কালেকশন ছিল, ওই আলমারিতে উনি দেখতে লাগলেন। তো একটাই বইয়ে হাত দিলেন না, ওই বইটাকে তুললেন না। ওই বইটাকে তোলার পরে একটু পাতা তুলে 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 একটা পয়েন্ট এলো, তো ওনাকে একটা ডাইরেকশন পেলেন। সেই ডাইরেকশনটা নিয়ে করে উনি যখন ফার্দার স্টেপ নিলেন, তো ওনার রেজাল্ট আসতে লাগলো। তখন বাবা বলছেন, যাই হোক, কাল থেকে ঠাকুরকে তো ডাকছি, এত চোখের থেকে জল পড়ছে, কি আমার লাইফে গেল। লাইফ গেল মানে কি, লেকচারার তো থাকবোই, প্রফেসর আর হতে পারবো না। লেকচারের পর রিডার হয়, রিডার পর প্রফেসর হয়। তারপরে উনি সাকসেসফুলি রিটার্ন এলেন, 76-এ উনি ডক্টরেট পেলেন। তারপরে আবার নিজের কলেজ, টাটা কলেজ চেবাসা জয়েন করলেন। এতদিন রাঁচিতেই ছিলেন 3 বছর। তো এই ঠাকুরের মহিমা, এই নামের মহিমা, এগুলো ওনাকে দেখে করে করলাম। সেকেন্ড থিং আরেকটা কি জিনিস ছিল ওনার সাথে, কি উনি যে চেন স্মোকার ছিলেন, ডেলি যে মাছ মাংস ডিম খেতেন, আর ওই যে মিস্টার চ্যাটার্জি আর ওই টাইপের যে ওনার যে কলিগ ছিল, মানে রেগুলার ড্রিঙ্কসও হতো, আর সবাই ব্রিলিয়েন্ট ছিল, সবার একটা কালচার আলাদা ছিল। তারপরে দীক্ষার পরে যে সব ছেড়ে দিয়েছিলেন, সস্তেন নিয়েছিলেন, তো দীক্ষার আগে পর্যন্ত, দীক্ষার কিছুদিন পর পর্যন্ত রাত্রে উনি ঘুমাতেন না, তো চেস্টে মানে একটু অকবক অকবক টাইপের লাগতো ওইনাকে, কি কেউ আমাকে বোধহয় চিপছে, কিছু হচ্ছে। তো বাবা ভয় করে গেছিলেন। বাবা এই জন্য ভয় করে গেছিলেন কি বাই চান্স যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আমার পরিবারকে দেখবে। মা তো নন মেট্রিক ছিল, মাকে উনি মেট্রিকুলেশন করিয়ে, ইন্টার পাস করিয়ে, গ্রাজুয়েশন করিয়ে সব রেডি রেখেছিলেন, কি যদি আমার কিছু হয়ে যায় তো কমসে কম ক্লার্কের জবটা তো পাবে এখানে অনুকম্পাতে, তো ফ্যামিলি তো আমার স্টেবল হয়ে যাবে। তো বাবা বলেন, তারপরে যে এই যে ধক 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 যে হতো না, ওটাই নামের মাধ্যমে ধীরে ধীরে ঠিকই হয়ে গেল, উইদাউট এনি ট্রিটমেন্টে। তো আমি বুঝতে পারলাম যে লাইনটাকে আমি ধরে আগে বেড়েছিলাম, সে লাইন ঠিক ছিল না। এই যে গুরু, গুরু তখন পেয়েছিলাম না, গুরুও এমন পেলাম যে দুনিয়ার মানে যুগ পুরুষোত্তমকে পেলাম। তারপরে উনি তো ঠাকুর নিয়েই থাকতেন, তার ঠাকুর নিয়ে ছিলেন। তার আগে ওনার কি ছিল, কি যখন উনি জয়েন করেন তখন 450 টাকা বেতন ছিল, আর ওনার এত টিউশনই ছিল কি ওনার 1,500 টাকা তো টিউশনেই পার মান্থ চলে আসতো। তো 1970 তো উনি বিল্ডিংও বানিয়ে নিলেন ওখানে চেবাসাতে, কি আমি ভাড়ার বাড়িতে থাকবো না, টাটা কলেজে কোয়ার্টারও পাচ্ছি না। তো বলার উদ্দেশ্য যে এই যে ঠাকুরকে ধরার পর উনি ধীরে 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 টিউশনই ছেড়ে দিলেন, আমাকে ঠাকুরের কাজ করার আছে। তো উনি সৎসঙ্গে এদিক ওদিক করার পরে মাইন্ড সেরিয়া শ্রীবাস্তব জি ইঞ্জিনিয়ার ছিলেন, ইনি পাঠাতেন, যান প্রফেসর সাহেব, আজ জামদা যাবেন, আজ যাবেন, আজ খিরুগুরু যাবেন, মনোহরপুর যাবেন। এইভাবে মাইনিং এরিয়াতে ইঞ্জিনিয়ার্স গুলো থাকতো, ভালো ভালো অফিস থাকতো। তো এইভাবে ওই ফিল্ড ওয়ার্ক উনি শুরু করলেন। আর নিজের তো লেকচারশিপ তো আছেই কলেজে। তো এইভাবে উনি ইন্ডালজ হয়ে বহুত তাড়াতাড়ি যাজক, পধর্জু, ঋত্বিক হয়ে গেলেন। আর নিজের তখন তো একটা সৎসঙ্গে একটা দীক্ষা দেওয়া মুশকিল হয়ে যেত, দীক্ষা হতো, দীক্ষার বহুত কম ছিল। তারপরে কম্পালসারি হয়ে গেল কি একটা ঋত্বিককে 100টা দীক্ষা এই 3 মাসের ভেতরে দিতেই হবে, এইভাবে একটা কম্পালশন চলে এলো। কিন্তু ইনি নিজের টেনিউরে 10,000 দীক্ষা দিয়ে দিয়েছিলেন। আর বেঙ্গলেই বেশি দীক্ষা হয়েছিল, এই মানবাজার এরিয়াটা এই এদিকে বেশি হয়েছিল। তো বলার উদ্দেশ্য কি যে ঠাকুরকে ধরে যে চলতে লাগলেন, তো ওতে জীবনটা সমৃদ্ধ হয়ে গেল, পরিবারটা সমৃদ্ধ হয়ে গেল। যখন উনি দীক্ষা নেন তখন এত বড় পাড়ায় 32-35টা ফ্যামিলির মধ্যে আমাদের এই ফ্যামিলি খালি দীক্ষিত ছিল।
তারপর দেখতে দেখতে 2, 4, 5 বছরে সব পরিবারেই দীক্ষিত হয়ে গেল। তো দীক্ষিত, এই যে আমাদের আচার্যদেব কি বলেন, তোমাকে দেখলেই বোঝা যাবে কি তোমার ঠাকুর কে, ঠাকুর কি, আর ঠাকুর কেমন। তো তাই আমাদের এমন ভাবে বিল্ড আপ করতে হবে কি আমাকে দেখলে পর দীক্ষার জন্য বেশি যাজন করতে তেমন না হয়। আমার ক্যারেক্টারটা দেখলেই, আমার ব্যবহার, আমার যে ভাষা, সেটা শুনলে পরেই অটোমেটিক্যালি মানুষ যাজিত হয়ে করে দীক্ষা নেবেই। আর এইভাবে এটা কখন হয়, এই নাম ধ্যানটা কনস্ট্যান্টলি করার পরে তীক্ষ্ণ হয় মাইন্ড, স্থির হয় মাইন্ড। এই নাম ধ্যানের থেকে স্বস্তি পায় মানুষ কি হ্যাঁ আমি আজ বেটার ফিল করছি, কাল থেকে আজ আমি বেটার ফিল করছি। এইভাবে যখন মানুষ বেটার ফিল করে তখনই মানে শান্তি আসে। আর স্বস্তি শান্তি পারচেজ করা যায় নাই। দুঃখ কষ্ট মানুষের একটু না একটু থাকেই, না একটু যদি কষ্ট থাকে তো পরম পিতাকে, গুরুকে মানবে কি করে। তো বলার উদ্দেশ্য কি, এই যে এত বড় সংসারে, এত বড় দুনিয়ায় মানুষ সদ্গুরুকে চিনতেই পারে না, বুঝতেই পারে না। যখন আমরা বলি কি পুরুষোত্তম যুগ পুরুষ শ্রী শ্রী ঠাকুর, রামচন্দ্র পুরুষোত্তম ছিলেন, কৃষ্ণ পুরুষোত্তম ছিলেন, বুদ্ধ পুরুষোত্তম ছিলেন। তিনটাই পুরুষোত্তম রাজ পরিবার থেকে ছিলেন, রাজকুমার ছিলেন। আর এনারা যে যা দিয়ে গেছেন সেই সময়ের জন্য দিয়ে গেছেন। একটা পুরুষোত্তম রামের পরে 2000 বছর পরে কৃষ্ণ, কৃষ্ণর পরে মানে 2000 অলমোস্ট জেসাস, জেসাসের আগে বুদ্ধদেব 400-500 বছরের ছিল ডিফারেন্সে, আগে উনি পুরুষোত্তম হয়ে এলেন। জেসাসের পরে 700 বছর পরে মোহাম্মদ সাহেব এলেন। তো টেনিওর গুলা ধীরে ধীরে কমে কমে গেল। মোহাম্মদ সাহেবের পর চৈতন্য মহাপ্রভু যে 1400 ছিল, তো এই যে টেনিওরটা 7 বছর, 700 বছর, এটা কম হলো। কিন্তু চৈতন্য মহাপ্রভুর পর থেকে ঠাকুর 400 বছরের ভেতরে তিনজন চলে এলেন, চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ দেব। আর রামকৃষ্ণ দেব যে 400 বছর কমপ্লিট হতেই রামকৃষ্ণ দেবের 18 মাস পরেই ঠাকুর চলে এলেন। তো পুরুষোত্তমের কত প্রয়োজন হয়ে গেল এই মানে কলিযুগে, কলকি অবতার হয়ে উনি চলে এলেন। তারপরে যে ইনি বিধান দিলেন 22,500 বাণী, 20,000 বাংলাতে, 2,500 ইংলিশে, তারপরে তো 6,000 থেকে 10,000, কেউ মোর দেন 10,000 বলে ছড়া যে ছিল ওটা। তারপরে তো ওনার সত্যানুসরণেতে এক একটা লাইন মনে হয় এক একটা বাণী, যেমন ধৈর্য রেখো বিপদ কেটে যাবে। তা আমরা যেমন সব গুরু ভাই যখন প্রবলেমে থাকে তখন একটাই জিনিস বলা হয়, ধৈর্য রেখো বিপদ কেটে যাবে। বাবারা বলতেন, মা বলতেন, মানে ইয়েদের ভেতরে, গুরু ভাই বোনের ভেতরে। তো এইভাবে যারা নন দীক্ষিতও ছিল তাই, বাবা মাকে কেউ প্রণাম করতো তো বাবা মা জয়গুরুই বলতেন, জয়গুরু পাথর ছুতে দিতেন না, কিন্তু হিন্দু কালচারের পাটা ছুবেই ছুবে, নাহলে ভাবে কি প্রণামটা হলো না, মানে এটা আমাদের কালচারাল ছিল। তো এইভাবে তো উনি জয়গুরুই বলতেন। তো এই যে আমাদের যে তিনটে যে পুরুষোত্তম ব্রাহ্মণ ফ্যামিলিতে চলে এলেন, আর এখন যে ওনারা এসে পিওর ব্রাহ্মণ বিপ্র, ওর কিভাবে কালচার কিভাবে ডিফাইন করে ডেফিনেশন দিলেন, কিভাবে ব্রেন যে শার্প ব্রেন গুলোকে নিয়ে চলে এলেন, সেটা আমাদের জন্য একটা গাইড লাইন চলে এলো। 10,000 বছর পর্যন্ত উনি আর আসবেন না, এটা তো সবাই জানে, উনি বলে গেলেন। কিন্তু 3,000 বছরের ভেতরে আসবো বলেছিলেন ঠাকুর। 3,000 বছরের ভেতরেই আচার্য দেবের ইয়েতে চলে এলেন ঠাকুর। কেন এলেন?
সবাই বলতো আমরা তো ঠাকুরকে দেখিনি, ঠাকুরকে দেখলে ধন্য হয়ে যেতাম। আমরা বড়দাকে দেখেছি, আমরা দাদাকে দেখেছি, আমরা তখন তো বাবাইদা ছিলেন, বাবাইদাকে দেখেছি, কিন্তু ঠাকুরকে দেখিনি। তো এই যে আচার্যদেব এখন হয়েছেন, ইনার এপিয়ারেন্স কি ছিল? বলটা কি বলেছিলেন যখন আমাদের আচার্যদেব জন্মগ্রহণ করেন? বাবাই তো, দ্যাট মিনস বাবাই তো এসে ঠাকুরেই তো এসছেন। তো আমরা এই ঠাকুরকে এই যে ডিপি ওয়ার্কের মাধ্যমে উনি যে ডাইরেকশন দিয়েছেন এজ পার, যেমন ঠাকুর কি বলেছিলেন, যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচার,